জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজ থেকে একটি বিশেষ অনুষ্ঠান শুরু হচ্ছে নিউজ ভ্যানগার্ডে। আপনাদের গতকালই বলেছিলাম যে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘুরে বেড়ায় ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্র, সেখানে কি হয়েছে না হয়েছে সেসব দেখার জন্য আমরা ঘুরেছিলাম। কিন্তু বিধানসভার পর, নির্বাচনের পর কিন্তু আমরা অনেকেই সেই দিকগুলোতে নজর রাখি না। কিন্তু নিউজ ভ্যানগার্ড একটু ব্যতিক্রমী, তাই নিউজ ভ্যানগার্ড এখনো বিধানসভা ঘুরছে। হ্যাঁ, আমরা 7টি বিধানসভা ঘুরছি ত্রিপুরা রাজ্যের, এবং সেখানকার মানুষের কি কি প্রত্যাশা রয়েছে নতুন মন্ত্রিসভার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, তা আমরা তুলে ধরছি আমাদের এই প্রতিবেদনে, যা আজ থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী সমীপেশু এই বিশেষ অনুষ্ঠানে আজ আমরা 6 আগরতলা এবং 7 রামনগরের সাধারণ জনগণের প্রত্যাশা তুলে ধরেছি আপনাদের সামনে দুপুর 12টায়। আজ এই মুহূর্তে আপনারা আবার সেই প্রত্যাশাগুলো দেখবেন, শুনবেন, এবং এই 7টি বিধানসভা ঘুরে দেখার পর আমরা কিন্তু আপনাদের এই প্রত্যাশা, আমাদের এই প্রতিবেদনগুলো মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে যাব। তাই চলুন আজ আমরা এই মুহূর্তে দেখি 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভার সাধারণ জনগণের প্রত্যাশা কি নতুন মন্ত্রিসভার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সমীপেশু এই প্রোগ্রামের আজকে আমরা এই মুহূর্তে রয়েছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের কি প্রত্যাশা রয়েছে, কি চাওয়া পাওয়া রয়েছে নতুন সরকারের কাছে? কারণ সবই মাত্র আমরা দেখেছি 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে। আর এই নতুন সরকারের কাছে রাজ্যের মানুষের, বিধানসভা কেন্দ্রিক মানুষের চাওয়া পাওয়া আজকে আমরা তুলে ধরবো এবং জানবো। সর্বশেষ মানুষের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর দরবারে আমরা পেশ করব। তাহলে চলুন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষের কি প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের এই মুহূর্তে আমি রয়েছি বিটারবন এলাকায়। এখানকার মানুষের কিছু সমস্যা রয়েছে কি, বা কোনো প্রত্যাশা আছে কি নতুন সরকারের কাছে? চলুন জেনে নেওয়া যাক। তাহলে কথা বলি এই এলাকার জনগণের সঙ্গে। চলুন। অঞ্জন কুমার ঘোষ। এই জায়গাটাকে কি বলা হয়? বিটারবন। আচ্ছা, এটা কোন বিধানসভার অন্তর্গত? 6 আগরতলা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। আচ্ছা, নতুন রাজ্য সরকার ক্ষমতাসীন হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ডাক্তার মানিক সাহা। এই নতুন রাজ্য সরকারের কাছে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি চাইবেন, কি প্রয়োজন আপনার? দেখুন, আগেও 5 বছর বিজেপি সরকার ক্ষমতায় ছিল, এবারও বিজেপি সরকার ক্ষমতায় আসছে। আগে যে উন্নয়নের ধারাকে এবারও অব্যাহত রাখতে জনগণের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন আমার। উন্নয়নের ধারা অব্যাহত থাকে। আপনাকে এই জায়গাটাকে কি বলা হয়? এটা হচ্ছে ভাটিয়াবনগর বিটারবন। ভাটিয়াবনগর বিটারবন। এটা কোন বিধানসভার অন্তর্গত? বিধানসভা বলতে 6 আগরতলা কেন্দ্র। 6 আগরতলা। আচ্ছা, এই আমরা জানি সবাই যে নতুন একটি রাজ্য সরকার নতুন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন রাজ্য সরকারের কাছে আপনি কি চাইবেন? আমি এই তো শান্তি শৃঙ্খলা যেমন বজায় রেখে চলে, সুন্দর টিয়া চলায় দেশ। এখন কি শান্তি শৃঙ্খলা হ্যাঁ আছে? হ্যাঁ আছে। এখন আছে? হ্যাঁ, সেটা যাতে বজায় থাকে। হ্যাঁ। আর কিছু চাওয়ার আছে? না, আর কিছু চাওয়ার নেই। আইন শৃঙ্খলা কিরকম রয়েছে? আইন শৃঙ্খলা এখন তো ভালোই আছে, মানে যেমন শান্তি শৃঙ্খলা মানে থাকে, মানুষের যেন দরবার না আয়, এইটুকুই। এখন তো শান্তি আছে, এইভাবে জন্যই থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রতন মিয়া। রতন মিয়া। এটা কোন জায়গা? এটা ভাটিয়াবনগর বিটারবন। আর এটা কোন বিধানসভার অন্তর্গত? 6 আগরতলা। 6 আগরতলা। তা আপনি জানেন যে বর্তমানে একটা নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে। এই রাজ্য সরকারের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে, কি আশা করেন আপনি? আশা যেমন আমরা সবকিছু সুযোগ সুবিধা পাই, ওইটাই সরকার চায়, আমরা আশা আবেদন করি। হ্যাঁ, গত আমি পাই না, আমার মার নামে ঘর আসছিল, মানে জায়গার সমস্যার কারণে নিতে পারি না। আগে ঘরটা নিতে পারি। বাড়িতে ওয়াটার সাপ্লাই লাইন আছে? প্রথম ছিল, এখন ওই রাস্তা কাটার সময় লাইনটা কেটে গেল, তারপরে আর জানিয়েছেন, দপ্তরকে জানিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু এখন হয়নি। এখন কি আবেদন থাকবে? যেমন আবার পুনরায় সুন্দরভাবে সুযোগ সুবিধা হয়, ওইটাই সরকার আবেদন করি, অন্য কিছু না। আপনাকে অসংখ্য। আপনার নাম? নীলিমা বেগম। নীলিমা বেগম। এই জায়গাটাকে কি বলে? ভাটিয়াবনগর বিটারবন। বিটারবন। আর কোন বিধানসভা এটা? 6 আগরতলা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্র।
এটা তো অঙ্গনারী কেন্দ্রে, এতে কি এখানে কি আপনার সন্তান পড়ে? হ্যাঁ পরে আচ্ছা, কি পড়াশোনা ঠিকঠাক হয়? হ্যাঁ ঠিকঠাক হয়। কি সমস্যা আছে কোনো? এমনি সমস্যা নেই, এমনিতে কোনো সমস্যা নেই। পা আচ্ছা। ওই 4 বছর আগে পর্যন্ত চাল টাল পাইছে, এখন তো 4 বছর হয়েছে, এখন তো নিয়ম নাই, বলে পা না। স্কুল আইব, খিচুড়ি খাইব, ডিম টিম পাও না থাকলে নিয়ে যাবে। আর যদি স্কুল আইতো না তাহলে কিছুই পাইতো না। কিছুই পায় না। না আচ্ছা, আপনি বর্তমান নতুন রাজ্য সরকারের কাছে কি চাইবেন? খেতে হইতাম। মানে সব ঠিকঠাক যেন হ্যাঁ চলে সব ঠিকঠাক যেন চলে, সুন্দরভাবে চলে, এটাই চাই। এবং অঙ্গনারীতে যাতে ভালো করে পড়াশোনা হয়, সুযোগ সুবিধা হয়, বাচ্চাদের কোনো ঠিক মতো হয়, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে, এটাই আমরা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম মনোয়ারা বেগম, এই জায়গাটা কোন জায়গা? বাটিয়াবাইনগর বিটারবন, এটা কোন বিধানসভা কেন্দ্র? 6 আগরতলা। 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। তো নতুন রাজ্য সরকার হয়েছে, এই রাজ্য সরকারের কাছে কি চাইবেন? এই সরকারের কাছে শুধু আবেদন, আমার নাতিটার জন্য একটা ভাতা করে দে। আপনার নাতিকে কেন ভাতা দিতে হবে? আমার নাতিটা বিকলাঙ্গ। আচ্ছা, সরকারের কাছে কি আবেদন করেছেন? না করছি না, এবার করব। আচ্ছা, এবার আবেদন করবেন। আপনার একটাই প্রার্থনা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে যেন আমার নাতিকে একটা ভাতা দে। ওর নাতির একটা বিকলাঙ্গ ভাতা প্রদান করে। হ্যাঁ। জলের যে আপনার নাম? আমার নাম সালমা বেগম। এই জায়গাটা কোন জায়গা? এটা বাটিয়াবাইনগর বিটারবন। ভাটিয়াবাইনগর বিটারবন। এটা কোন বিধানসভা এলাকা আপনি জানেন? এটা তো 6 আগরতলা। 6 আগরতলা। আচ্ছা, তো এখানে আপনাদের কি সমস্যা রয়েছে? সমস্যা কি তা অনেক কতদিন ধরে সেটা খুব প্রচন্ড কারেন্ট যায়, আচ্ছা এরপরে জলেরও সমস্যা। আমরা আচ্ছা মানে মনে করো ওই যেমন ওখানে জল নিতাম আইসি, সবাই লাইন ধরে দাঁড়াইছি। আচ্ছা, বাড়িতে বাড়িতে জলের না লাইন বাড়িতে যায়? বাড়িতে নাই, এর আগে গেছিল জল ঠিকভাবে আইনি। আচ্ছা, হ্যাঁ বাড়িতে বাড়িতে গেছে, আইছে না। এখন যদি মনে করেন সরকারে বাড়িতে বাড়িতে লাইন দিয়ে খুব ভালো হবে। আমাদের এখানে কলের জলটার খুব সমস্যা, কলের জলটা ভালো না, এর লিগে কেউ খেতে পারে না, ওই সাপ্লাই থেকে জল নেই সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? যার হাতন, জাহারা খাতুন। এটা কোন জায়গা? এটা এটা বাটিয়াবাইনগর বিটারবন। বিটারবন। এটা কোন বিধানসভা কেন্দ্র? 6 আগরতলা। 6 আগরতলা বিধানসভা। হ্যাঁ। তা আপনার কি চাওয়ার আছে বর্তমান নতুন রাজ্য সরকারের কাছে? কি রাজ্য সরকারের কাছে আমার এইটাই একটা আবেদন, আমি অনেক কষ্ট করিয়া কাজ করিয়া সাহায্য করিয়া আমার পোলাটা লেখাপড়া খেয়েছি। কি করছে? কি পাস করেছো? আমার পোলা বিএ পাস করে এখন বিএড করতেছে। বিএড করছে। হ্যাঁ, 3rd ইয়ার আছে ওখানে। আচ্ছা আচ্ছা, তা এখন কি চাইছেন? ওখানে আমি রাজ্য সরকার যদি আমার পোলাটার একটা সুযোগ সুবিধা দেয়, একটা চাকরিটা, এটাই আমার। আপনি ঘর পেয়েছেন? ওই তো ঘর ঘর পাইছি, পেয়েছেন? ঘর পাইছি। আর কি পেয়েছেন? আর ভাতা পাই 2000 টাকা। আচ্ছা, আর এখন এই করোনা কালীন থেকে যে মাগনা চাল দিতে আছে, মাগনা চালও পাই আমি। সবই পাচ্ছেন। আসলে এখন আপনার আমার এইটাই, ওখানে আমি কাজ করি তো বাসা, আর পারি না কাজ করতাম। রাজ্য সরকারের কাছে আপনার আমার একটা আবেদন। মুখ্যমন্ত্রীর কাছে হ্যাঁ। একটাই আবেদন, হ্যাঁ। সেটা হচ্ছে আমার ছেলেটার তাই একটা চাকরি করে এটা দেয়, কর্মসংস্থান। সংস্থান করে দেয়। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু আছে, বিদ্যুৎ আছে, রাস্তাঘাট আছে, পানি জল আছে, ওই তো সাপ্লাই কাজ করতেছে, সাপ্লাই লাইন আছে এখানে, এমনি সবকিছুই আছে। আমি কিন্তু সাহায্য চাই আছে মানুষের, তো লইলি আমার পোলার আমি লেখাপড়াটাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জাকির হোসেন। জাকির হোসেন। আপনার এইটা কোন জায়গা? এটা এটা আমাদের বাটিয়াবাইনগর পশ্চিম মোল্লাপাড়া। আচ্ছা, কোন বিধানসভা কেন্দ্র এটা? এটা আমরা 6 আগরতলা। 6 আগরতলা কেন্দ্র। তা আপনারা এখানে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, সব পেয়েছেন? আমরা পেয়েছি, সবই পেয়েছি। 6 আগরতলার ভিত্তিতে আমরা 13 নম্বর ওয়ার্ডে গৌতম কাকু সব কাজ করেছে, ওগুলি দেখতে পারবেন গিয়ে, সব কাজ হয়েছে। আচ্ছা, কি প্রয়োজন এখন? ওখানে প্রয়োজন, আমরা তো ইচ্ছা আসতো যে ব্রিজটা হওয়ার। আচ্ছা, ব্রিজটা তো হবে, কেমনে হবে যে আমাদের 6 আগরতলা তো যেতে পারি, কোন মুখলে আমরা যাব ওদের কাছে? আমরা তো জিততে পারতাম, তবু তো আমরা মুখলে যেতাম। আচ্ছা, তো রাজ্য সরকারের কাছে একটা কি দাবি থাকবে না? হ্যাঁ, দাবি থাকবে, যদি ব্রিজটা হয় তো ভালো হবে। এটা কোন ব্রিজ যদি একটু স্পেসিফিক বলেন, কোন 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 এরিয়া ব্রিজটা এটা? কানেক্ট করবে? এটা কানেক্ট করবে বাটিয়াবাইনগর, এবারে বিটারবন, এরপরে মনে করেন মোল্লাপাড়া, রঞ্জিতনগর, রঞ্জিতনগর হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগরতলা বিধানসভা কেন্দ্রের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোল্লাপাড়াতে, এবং আমার পেছনের যে রাস্তাটি দেখা যাচ্ছে একেবারে সামনে চলে যাচ্ছে রামনগর 12 নম্বরে, এবং এই যে ফাঁকা মাঠটি রয়েছে এর উপরে যদি একটা সাঁকো করা যায় বা ব্রিজ তৈরি করে দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষের পথ চলতিতে অনেকটাই সুবিধা হবে। তাহলে জেনে নিই ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে এই এলাকার মানুষের। দাদা, কি দাবি রয়েছে নতুন সরকারের কাছে? নতুন সরকার আন্ডার দিলে, আন্ডার দিকে বিজে দিলে আন্ডার খুব ভালো হবে, ভালো লোকের সব চলতে মলতে আন্ডার সব সুন্দর ওষুধে নাই, নাহলে আন্ডার চলে দুনিয়াটা ঘুরে লাগে দিকে।
বর্তমানে যাতায়াত করতে কি কিভাবে যান? ওই তো আইতে যাই আমরা নদীর মধ্যে আইতে যাই, বৃষ্টি হলে 7টা যখন লাগে। ওইদিকে ঠিক কি কি আছে, মানে কোন রাস্তার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বলে মনে হয়? এদিকে সুবিধা আর একমত আমরা এদিকে ব্রিজটা দিলে একদিকে সুবিধা হবে। কোথায় যাওয়া যায়? এদিকে ওই তো দুর্গাপুর 12 নম্বর তার টাউন পুরো তারা যেন মন সামনে যেন আছে যাবে। তো আপনারা চাইছেন যে এখানে একটা ব্রিজ? হ্যাঁ হ্যাঁ, ব্রিজের লেগে আছে। একটা সময় তো এখানে ছিল বাস, এই বাসা সাক্কা ছিল, বাসার মানুষ একজন যাইলে কাটতে ফেলে দাদা নিচে, আর বর্তমানে কিছুই নেই, কিছু নাই, ফাঁকা। ফাঁকা। আমরা কত আশা চাইছিলাম, কেউই দেয় না। সবাতে চাইছিলাম যে সরকার আসলো, তারও চাইলাম, অনেক সরকার এলো, তেও দিল না, আশাই দিয়ে যাইলো। জানি দিব দিব দিব, দিয়ে না, কেউই দিয়ে না। জানি তারা তো শুধু বুডেরই ইয়া। জানিয়েছিলেন বলতে কোথায় জানিয়েছিলেন, কার কাছে জানিয়েছিলেন? সবার কাছে জানিয়েছিলাম, বিজেপি সরকার, সিপিএম সরকার, কাউন্সিলর সবার কাছে জানিয়েছি। কেউই আমরা এই আশাটা পূর্ণ করে না। দেন এদিকে মানে টিল ব্রিজ আছে, সামনে বালুচর, আমরাও এমনি সবাই আবেদন করছি যেন আমরা দূরেই একটা ব্রিজ দেন, যেন আমরা চলতে পারি, যেন এইদিকে বাচ্চা আছে স্কুলে যাইতে পারে না, কোনো করতে পারে না, তারা কইলে কোনো লাভ হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা কোন জায়গা? এটা বাটিয়া বনগর মোল্লাপাড়া। মোল্লাপাড়া। আপনাদের এখানে কি সমস্যা রয়েছে? আমাদের এখানে সমস্যা তো মোটামুটি বেশ ভালো, কিন্তু লাইন গ্যাসটা যে ওই জিনিসটা নাই আমাদের এখানে। এটা যদি হইতো রাজ্য সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকতাম। আর কোনো সমস্যা নেই? এখন তো ব্রিজটা তো হইলে ভালোই তো, কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমার নাম নারায়ণ দত্ত। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি এগুলো দিয়ে। এটা কোন জায়গা? এটা অভয়নগর। অভয়নগর। কোন বিধানসভা কেন্দ্র এটা? এটা 6 নম্বর, 6 আগরতলা। 6 আগরতলা। 6 আগরতলা। তা এই বর্তমান সময়ে এই রাজ্যের বা আপনার এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন আছে? আমরা তো ভালোই আছি, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা। আর সুস্থতা গেলেও আমরা কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো বর্তমান রাজ্য সরকারের, নতুন রাজ্য সরকারের কাছে কি চাইবেন? কি চাবো আর, আমার চাওয়ার কিছু নাই। আমি আছি আমার শান্তিতে বাস করলে ধরে, আমরা কোনো অসুবিধা না হয়। সুযোগ কথা, এক কথা আমার পরিষ্কার। আমার নাম কান্তিলাল সাহা। এই জায়গাটা কি বলে? এই জায়গাটা এটাকে ইন্দ্রনগর ITI রোড। ITI। এটা কোন বিধানসভার অন্তর্গত? এটা আগরতলা 6 আগরতলা বিধানসভার অন্তর্গত। আপনাদের এখানে কোনো সমস্যা আছে? কোনো অভাব অভিযোগ, কোনো অভাব অভিযোগ প্রত্যাশা বলতে, দেখুন আমাদের যে রাস্তাটা, এটা কপার ড্রেন হবে, আমরা সে লাস্ট 20 ইয়ার্স থেকে শুনতে পাচ্ছি, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট রুট আপনার জিরেনা ওদিক থেকে বা তেলিয়ামুড়া থেকে ওদিক থেকে যত গাড়ি আসে টুয়ার্ডস জিবি হসপিটাল, এদিক দিয়ে গাড়িগুলো মুভ করে, কিন্তু রাস্তা বেশ সরু এবং বৃষ্টি হলে কিছু প্রবলেম হচ্ছে। আমাদের জাস্ট একটাই দাবি, গভর্নমেন্টের কাছে বলবো এই রাস্তাটা করার জন্য, মানে কভার ড্রেন ফেন করে, যাতে আমরা কমফোর্টেবল থাকি। আচ্ছা, আর একটা গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে, আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে। যেমন কিছুদিন আগে বেশ কিছু ইলেকশনের পর গন্ডগোল হয়েছে, যেই করেছে, আমি এই ব্যাপারে কিছু বলবো না, কিন্তু বাট ইট ইজ নট গুড প্র্যাকটিস। এটা যাতে না হয়, এটাই আমার আবেদন থাকবে। প্লাস জলের ব্যাপারটা, আমাদের তো একটা সমস্যা রয়েছে, আমরা এখানে ভালো জল পাই না। তবে বামপন্থ সরকার থেকে যে একটা আপনার ওরা যে নির্বাচনী ইস্তাহার দিয়েছিল 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, যদি এটাও করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে, এটা আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আর এটাই চাইবো যাতে ত্রিপুরার উন্নতি হয়, বেকার সমস্যার সমাধান হয়। আমাদের এখানে একটা বেকার সমস্যা তো ত্রিপুরার জন্য একটা ভাইটাল পয়েন্ট, কারণ বেকার সমস্যা লেগেই আছে ত্রিপুরাতে। লট অফ বেকার, যদি বেকার সমস্যার সমাধান না হয়, আমাদের আইন শৃঙ্খলা, কারণ যারা বেকার ওরা চাইবে সামহাও কিছু ক্রাইম করার জন্য টু সার্ভাইভ। তো এগুলো যদি মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন, প্রচণ্ড খুশি হব। বেকার সমস্যার সমাধান তো ভাইটাল, ওটা মানে কোনো সন্দেহ নেই। আপনার নাম? আমার নাম শিশুরঞ্জন বিশ্বাস। এই জায়গাটার কি নাম? এই জায়গাটা হলো নন্দননগর, মানে এরিয়াটা হলো ডন বস্কো স্কুল এরিয়া। ডন বস্কো স্কুল। হ্যাঁ। আচ্ছা, এই কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত? আমরা 6 আগরতলা বিধানসভার অন্তর্গত। 6 আগরতলা বিধানসভা। 6 আগরতলা। তো আমরা সবাই জানি বর্তমানে একটা নতুন রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ। এই নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে?
আমাদের তো অ্যাকচুয়ালি প্রত্যাশা অনেক কিছু আছে, তো আশা করি সরকার সবগুলি পূরণ করবে। তবে এর মধ্যে আমার যে বর্তমান সমস্যা, আমার এখানে আমি এই এলাকার এই চৌমুনির দোকানদার হিসাবে আমার এখানে স্ট্রিট লাইট জ্বলে না। আমার বর্তমান সমস্যা এটাই বড় সমস্যা। স্ট্রিট লাইটের সমস্যা, হ্যাঁ। আর কোনো সমস্যা নেই? ভালোই আছেন তো? ভালোই আছে। আইন শৃঙ্খলা কেমন আছে? আছে মোটামুটি ভালো। আইন শৃঙ্খলা ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধনঞ্জয় নমশূদ্র। আপনি কোথায় এসেছেন এখানে? আগরতলা জিবিতে। জিবি হাসপাতাল কেন এসেছেন? আসছি মেয়েটার ডেলিভারি নিয়ে। তো জিবির স্বাস্থ্য পরিষেবা কেমন লাগলো আপনার কাছে? স্বাস্থ্য পরিষেবা ভালোই হচ্ছে। আচ্ছা, আর সব নির্বিঘ্নে হয়েছে? হ্যাঁ, নির্বিঘ্নে হচ্ছে। সুযোগ সুবিধা কেমন? ভালো ভালো সুযোগ সুবিধা। ভালো কি সুবিধা। প্রয়োজন আর মনে হয়? প্রয়োজন তো আছে, গরগুলার রং টং করতে একটু সুন্দর হইতো, একটু পরিষ্কারিত। আচ্ছা, ওষুধপত্র কি সব নিজেরাই কিনেছেন না কিছু কিছু পেয়েছেন? কিছু কিছু পেয়েছি, নিজেরও কিনেছি। নিজেও কিছু কিনতে? হ্যাঁ। আচ্ছা, তা আপনার আর কি থাকবে সরকারের কাছে বলার যে এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে? স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তো বলার কিছু নেই, আগের থেকে বহুত ভালো। আজকের থেকে 15 বছর আগের থেকে বহুত ভালো পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আগের থেকে ভালো। আপনাকে অশেষ ধন্যবাদ। মুখ্যমন্ত্রী সমীপ এসো আজকের এই বিশেষ পর্বে আজকে আমরা ছিলাম সকাল থেকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে জনগণের নতুন সরকারের কাছে কি চাওয়া রয়েছে সেটা জানার জন্য। সকাল থেকে এখন একেবারে সন্ধে গড়িয়ে গেছে এবং মানুষের যে আশা রয়েছে, মানুষের যে প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে, সেই প্রত্যাশা আজকে আমরা তুলে ধরলাম এই বিশেষ অনুষ্ঠানটির মধ্যে। তবে শুধুমাত্র 6 আগরতলা নয়, একে একে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের মানুষের কি প্রত্যাশা রয়েছে বর্তমানে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন সরকারের কাছে, সেই সমস্ত বিষয় আমরা জানবো এবং তুলে ধরবো আপনাদের সামনে, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দরবারে আমরা পেশ করব এই বিশেষ পর্বটি। দেবব্রত চক্রবর্তী এবং সুপ্রীতি মুখার্জির স্পেশাল রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শ্রী সমীপ এসোতে নিউজ ভ্যানগার্ডে আপনাদের সকলকে স্বাগত। এর পূর্বে নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিধানসভা কেন্দ্রিক, প্রতিটি বিধানসভা কেন্দ্রিক মানুষের উন্নয়ন এবং অনুন্নয়নের ছবি। তবে বিধানসভা নির্বাচন সম্পন্ন, সবেমাত্র রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা, কি প্রাপ্তি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। এই মুহূর্তে আমি রয়েছি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণের কি প্রাপ্তি, কি প্রত্যাশা রয়েছে সেটাই জানবো এবং তুলে ধরবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। মুখ্যমন্ত্রী সমীপ এসোতে আপনাদের সকলকে স্বাগত। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোলচক্কর বাজারে এই মুহূর্তে আমি রয়েছি এবং বাজার ব্যবসায়ীদের কি প্রত্যাশা রয়েছে, কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে জানবো, কথা বলবো। দাদা, আপনি তো এখানকার ব্যবসায়ী, স্থায়ী ব্যবসায়ী, কি কি সমস্যা রয়েছে এই বাজারে? আমাদের বাজারে বড় সমস্যা হলো বৃষ্টি হলে কেউ আসতে পারে না, এই রাস্তা তারপরে আমাদের বাজারে সামনাটা দেখুন জল থেকে এবার জল লেগে থাকে এবং পুরসভার কাউন্সিলর 2বার বলেছে করবে, এবারও এসেছে ইলেকশন পরে করে দেবে, কিন্তু কেউ করে না। কিন্তু আমরা এই সরকার আসে পরে অনেক সুবিধা পাই, আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি, কোনো অসুবিধা হয় না, চাঁদা মাদা কিছু নেয় না, এদিকে আমরা খুব সেফ আছি। এবং আমি আজকে 38 বছর ব্যবসা করি, বিগত 5 বছর এই বছরে ভালো ব্যবসা করছি, ভালোই আছে, আমি খেয়ে দিই। ছেলেগুলি ভালো আছে, ছেলেগুলি কিছু পায় না, এক ছেলে ইঞ্জিনিয়ার এমটেম করেছে, একদম বিজ্ঞান বলেছে, কিছু পায় না, সরকারতে পায় না, দেবে কিন্তু এবারে জিআরবিতেও ঠিকছে, কিন্তু আমি পাই না। আমি ক্ষুদ্র ব্যবসা করে দুটো ছেলেরাই ভালো জায়গা নিয়েছি, এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকছে? ওটাই চাও, সবার জন্য ভালো কাজ হোক, বাজার উন্নত হোক, এটাই তো প্রত্যাশা। এতে আর প্রত্যাশা কি? আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে প্রত্যাশা রাস্তাঘাট যাতে ভালো থাকে, তৈরি তো আমাদের কাস্টমার আসবে, যত কাস্টমার আমাদের আসবে তত আমাদের ব্যবসা বেশি হবে। আমি ছোট ব্যবসা করে আমরা ভালো আছি। বৃষ্টি ওই আমাদের বন্ধুরা বলছে বৃষ্টি আসলে কেউ মার্কেটে ঢুকতে পারে না, আর আমাদের কাছে এমএলএ সাহেব খুব আমাদের বাজারে খুব নজর দেয়, সব কিছু কাজ করে আসে যাচ্ছে। আমার প্রায় সময় আমার এমএলএ সঙ্গে কথা হয়, কেন আসলেই আমার সঙ্গে কথা বলে কেমন আছে ওটা এইসব এমএলএ পাওয়া মানে ভগবান যদি কোনোদিন কোনো মানুষ, আমি মনে করি তাই দীর্ঘজীবী হোক, আরও 5 বছর থাকুক আমার এমএলএ, আমি চাই, আর কিছু লাগবে, আমার এমএলএ বাঁচলে আমরা বাঁচবো। রয়েছে কোনো সমস্যা রয়েছে কি? এমনি কোনো সমস্যা নেই, শুধু জল রয়ে গেছে, নতুন সরকার যে এবার দিব না, এমনি আর কোনো সমস্যা নেই। এমনি এইগুলিতে শুধু আমরাগুলির জলটা ঢুকছে না এখনো পর্যন্ত এলাকায় কোনো পানীয় জলের এমনি আছে, সামনে আছে আর কি, এইগুলি ঢুকছে না। এগুলি কইছে মানে নতুন সরকার আবার পরে দিব, তারা অন্য দিছে না।
নতুন সরকারের কাছে প্রত্যাশা কি থাকবে? কইছি আমরা যে নতুন সরকার আইলে কইছে জল দিব, তো অনে তো আর কোনো কিছু হইছে না, কইছে তো দিব, তারা তো সবকিছু টিও করে এনে দিত। কর্মসংস্থানের ব্যাপারে কি বলবে? কর্মসংস্থানের ব্যাপারে বলতে আমাদের এখানে যে অবস্থা, যে সাউথ রামনগরের মধ্যে মানে আমাদের বেকারটা বেশি বলতে তারা নিজের যে স্কিল আছে, আমরা চাই যে নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই যে তারা যে নিজের স্কিল আছে ওই স্কিল অনুপাতে তারা যাতে বিভিন্ন সংস্থানের মধ্যে লেগে যায়। কারণ যদি তারা যখন লাগছে না, তার বলে তারা মানে বিভিন্ন নেশা সামগ্রীর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বেকাররা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাই যে এই বেকার সমস্যাটা যাতে স্যারে পরবর্তীতে আমাদের জন্য কিছু একটা করে। বিধানসভা নির্বাচন সম্পন্ন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, কি প্রত্যাশা থাকবে? প্রত্যাশা সর্বপ্রথম একটাই যে আমাদের বেকারত্বটা দূর হয়ে যায়। আমরা যারা যেমন আমি আছি নিজস্ব, আমিও একজন মাস্টার্স করেছি। তারপর আমাদের এখানে যারা অনেক ছেলেরা আছে তারাও অনেকে আছে যে ব্যাচেলার্স করেছে, অনেকে আছে 12 পাস, অনেকে আছে বিভিন্ন কাজের সাথে যুক্ত, কিন্তু তারও ভালো স্কিল আছে কিন্তু তারা বেকারের কারণে তারা আজকে নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে আমার স্যার, আমাদের মহামান্য মহোদয়, উনি যাতে আমাদের এই সমস্যাটা দূর করে দেয়। ধন্যবাদ। এটা কোন জায়গা? সাউথ দক্ষিণ রামনগর। আপনার নাম? সবিক মিয়া। আপনার কি সমস্যা? আমার তো প্যারালাইস হয়ে গেছে, স্ট্রোক করছে আজকে 3 বার করে। আচ্ছা, এই পর্যন্ত 3 বার আমি স্ট্রোক করছি, আমার সমস্ত শরীর এফেক্ট হয়ে গেছে। আপনি তো জানেন বর্তমানে রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন সরকারের কাছে আপনার কি চাইবেন? ওই তো বাতাটা চাইমু, আর অন্য আবেদন করুন যে আমার সুযোগ সুবিধা পাই যেমন। আচ্ছা, ভাতার জন্য আপনি আবেদন করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, একবারই করেছেন? একবার না, 3 বারই করেছি। আচ্ছা, তো সরকারের কাছে কি চাইবেন আপনি? এই তো আমার বয়স্ক ভাতাটা চাইতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ রামনগরে রয়েছে এই মুহূর্তে, এবং এই এলাকার কি সমস্যা রয়েছে জানবো। দাদা, আপনাদের এলাকার কোনো সমস্যা কি রয়েছে? আমাদের এলাকার এই যে ড্রেনটা দেখছেন, এই ড্রেনটার জলটা অনেকদিন ধরে আটকে রয়েছে। এই পিলারটি ভাঙ্গার কারণে আমরা বাড়িঘরের ভিতরে জল যাইতেছে। প্রায় অনেকের জানাইছি, তারা কইছে কইরা দিব, মাঝে মধ্যে কইরা দিলে কয়েকদিন ভালো যায়, পরে আবার সেই এমন হয়ে জায়গা, ড্রেনের জলটা উপর উঠে জায়গা, আমরা বাড়িতে অসুবিধা হয়ে জায়গা। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কি প্রত্যাশা রয়েছে? আশা করি ভালোই যাবে, যেহেতু গত আর 5 বছর ভালো গেছে, এই 5 বছর ভালো যাবে। ধন্যবাদ। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা রয়েছে? আমাদের এখানে দীর্ঘদিনই আমাদের একটা প্রত্যাশা যে আমরা জল পাই না আর কি, এই গলিটাতে, বিশেষ করে অনেক গলিতেই জল আছে, কিন্তু আমাদের এই গলিতে সাপ্লাই লাইনটা এখন ঢুকছে না আর কি। সামনে একটা পয়েন্ট আছে, কিন্তু এই পয়েন্টে অনেকেই আমরা ঠিক করে জল পাই না আর কি, অনেকজন। তো এই হয়তো যদি প্রত্যেক বাড়িতেই সব জায়গাতে আছে, কিন্তু আমাদের গলিতে যদি দেওয়া হয় সেভাবে, তাহলে আমরা খুব উপকৃত হব আর কি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা আর কি। এই জায়গাটার নাম হচ্ছে বর্ডার গুলচক্কর, সাউথ রামনগর। আর একটা ক্র্যাশ আছে, এখানে ক্র্যাশ সেন্টার আছে, ক্র্যাশ সেন্টারের পাশে আর কি, পাশের গলিটা আর কি এটা। আপনি কি বলবেন? আমি স্যার একই কথা বলবো, জলের প্রবলেম আমরা এখানে। জল নিতে গেলে রাস্তায় যাইতে হয়, ভিড় হয়, জল নেওয়া যায় না। এর জন্য এদিকে তো বাড়িতে অনেক থাকতাছি আমরা, 2 বছর 2.5 বছর ধরে জল পাই না। এছাড়া আর কোনো সমস্যা না, এমন কোনো সমস্যা নাই, জলের প্রবলেমই আমরা করতেছি। নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, কি প্রত্যাশা থাকবে তাহলে? ওই জলের টই চাইতাছি সরকারের কাছে, তো সবাই বলতেছে দিব, তারপর তো আমরা পাইনি, এর লেগা চাইতাছি জলের জন্য। তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় যাইতে হয় জলের লেগা। আপনার নাম কি? খুরশিদ মিয়া। খুরশিদ মিয়া, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম রামনগর, দক্ষিণ রামনগর। দক্ষিণ রামনগর। তো আপনার কি অভাব রয়েছে, কোনো কি চান আপনি জানেন তো? চান কি স্যার, ওটা আমি কর্ম করে চাই না, কোনো কাজ করতাম পারি না, আনলে খায় না। নাই ভাতা পেয়েছেন? ভাতা যায় না, সরকার থেকে পাই না। ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, ভাতা চান সরকারের? ঘর চাই। ঘর পেয়েছেন? না, ঘর একটা লাগবে, আমরা ঘর চাই। উনি আপনার কি হন? হাজবেন্ড। আপনার স্বামী? রাজ্য সরকারের কাছে কি চাইবেন? তো ভাতা চাই, ঘর চাই, আমরা চলতে অসুবিধা, আমরা বয়স হয়েছে, আমরা কাজকর্ম করতে পারে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। টগর দাস। আপনি এই কেন্দ্রে কি করেন? আমি এই কেন্দ্রের একজন ওয়ার্কার আর কি, কর্মী। এই কেন্দ্রটির নাম কি? 6 গড়িয়া রামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আপনি তো জানেন নতুন সরকার গঠিত হয়েছে,
এই বর্তমান নতুন সরকারের কাছে আপনি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কি চাইবেন, কি প্রত্যাশা রয়েছে? আমার একটাই প্রত্যাশা, আমার এই সেন্টারটা আমি 2006-এ জয়েনিং করছি, করার পর থেকে আমি এটা ভাড়া বাবদই সেন্টারটা চলতেছে। একটা নিজস্ব একটা সেন্টারের আর কি বিশেষ দরকার, নিজস্ব একটা হ্যাঁ। ঘর দরকার, সরকারি ঘর। হ্যাঁ, সরকারি ঘর। আপনি আপনার দপ্তরকে জানিয়েছেন? জানিয়েছি, তারা বলছে যে যদি সরকারি কোনো জায়গা থাকে তাহলে তারা করে দিব আর কি, না নাইলে এইভাবে ভাড়া বাবদই এটা চলতে থাকবো। আপনার এখানে স্টুডেন্ট রয়েছেন? স্টুডেন্ট আমরা তো প্রেগনেন্সি থেকে ধরি, প্রেগনেন্ট মাদার থেকে একদম 6 বছর অবধি আমরা সেন্টারে যারা একদম সুবিধা পায় আর কি। তা আমার এখানে 0 থেকে 6 বছরের বাচ্চা আছে 14, 15, 18, 19 জনের মতন, আর 3 থেকে 6 বছরের বাচ্চা আছে 18 জনের মতন। আচ্ছা, এই যে সুস্থ শৈশব সুস্থ কৈশোর যে একটা অভিযান শুরু হয়েছে গতকাল থেকে, হ্যাঁ, আগামীকাল থেকে এটা শুরু হইব। আপনার এখানে আগামীকাল থেকে এই হ্যাঁ, কর্মসূচিটা শুরু হ্যাঁ, হবে। হ্যাঁ। আর কেমন সাড়া আমরা পান করে কেন? সারা মোটামুটি সেন্টারে যত বাচ্চা আছে, আমরা তো শুধু আমরা সেন্টারটা লয়ে কাজ করি, আশারা এরিয়াটা লয়ে কাজ করব। আমার সেন্টারে যত বাচ্চা আছে তারা সবারই আমি এই সুবিধাটা দিব আর কি। তাহলে আপনার একটাই প্রত্যাশা, সেটা হলো একটা সরকারি ঘর। এইটাই হ্যাঁ, বর্তমানে আমার নিজস্ব আর কি। আর তাছাড়া আমরা ওয়ার্কারের তো সবারই একটা যে আমরা কাজ অনুযায়ী আমরা তো বেতন না, আমরা এটা একটা সাম্মানিক একটা ভাতা পাই, এটার বেতন বলা যায় না, এটা যাতে একটু বাড়াইয়া দেয় আর কি সরকারের কাছে, এটাই আমার চাহিদা আর কি। এটা আমার ক্ষেত্রে না, সব ওয়ার্কারের ক্ষেত্রে। আমরা তো সেন্টার থেকে আমরা আউট কাজ করানো লাগে বেশি, যে কাজটার লিগে আমরা যে সাম্মানিক ভাতাটা পাই, ভাতাটা কমই হয়, একটু ভাতাটাও যাতে বৃদ্ধি হয়। সেই আপনার জি, আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস। রাজকুমার দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রঞ্জিতনগর। রঞ্জিতনগর। আমরা সবাই জানি যে বর্তমানে রাজ্যে নতুন একটা সরকার সবেমাত্র গঠিত হয়েছে। এই নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে? কি আর থাকবে, আমরা সবকিছু তো পেয়েছি। আগে তো আমাদের এখানে গ্যাস লাইন ছিল না, মাটির নিচের গ্যাস, সিলিন্ডার নিয়ে যেতে হতো। এই প্রবলেমটা দূর হয়েছে, এখন ওই গ্যাসটাও পেয়েছি, মাটির নিচের গ্যাসটা এসেছে, একটা জলের লাইন এসেছে, ওয়াটার সাপ্লাই এসেছে। এখন আর কিছু চাওয়া নেই, একটা ঘর খুব দরকার, ঘরের জন্য আবেদন করেছি, ওটা স্যাংশন হয়েছে। এখন যদি ওটা তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে আমার সব আশা পূর্ণ হবে। নতুন এই সরকারের কাছে আমার এটাই চাওয়া, আর কিছু লাগবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া পাপড়ি ভট্টাচার্য। পাপড়ি ভট্টাচার্য। এই জায়গাটার নাম কি? কৃষ্ণনগর নতুন পল্লী। কৃষ্ণনগর নতুন পল্লী। ওই জজ কোয়ার্টার, নিয়ার জজ কোয়ার্টার। আচ্ছা, আপনাদের এখানে কি সমস্যা রয়েছে? সবচাইতে বড় সমস্যা এখানে জল তো কিছুটা উঠে, উপরন্তু রাস্তাটার অবস্থা আপনি দেখুন, ভীষণ সরু। এই যে লাইট পোস্টগুলি একদম অবৈজ্ঞানিক ভাবে দেওয়া, এবং এখানের মধ্যে আপদে বিপদে অনেক বয়স্ক লোক আছেন, একটা রিক্সা একটা গাড়ি কোনো কিছু এখানে ঢুকতে পারে না, এখানে আসতে পারে না। এখানে মুখ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে আমার আবেদন, এই জায়গাটা যেন রাস্তাটাকে স্ল্যাব ফেলে হলো ড্রেনটাকে বন্ধ করে মশার উপদ্রব কমবে, এবং একটা গাড়ি, ছোট্ট একটা অটো বা একটা রিক্সা যেন এখানে ঢুকতে পারে, পারলে মানুষের সবার জন্য খুব উপকার এবং খুব সুবিধা এটা। আর কি আশা প্রত্যাশা রয়েছে? আশা প্রত্যাশা তো অনেক, এগুলি কারোর পক্ষেই তো দেওয়া সবসময় সম্ভব হয় না। সবচাইতে বড় আশা এই কাজটা অতি তাড়াতাড়ি করা হোক, ভীষণ মশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবং এটা 18 নম্বর ওয়ার্ড। আচ্ছা, অতি সত্বর এই কাজটা হলে খুব ভালো হয়, আমরা খুব খুশি হই, এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। আপনার নাম? আমার নাম আকাশ দীপাঞ্জন দেববর্মা। এই এলাকাটার কি নাম? এটা 7 রামনগরের মধ্যে, এটা কৃষ্ণনগর বিজয় কুমার চৌমুনি, অ্যাডভেঞ্চার চৌমুনির মাঝামাঝি। আপনার বর্তমানে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো সরকারের কাছে কি প্রত্যাশা রয়েছে? অবশ্যই চাওয়া তো অনেক কিছু আছে। একজন সচেতন নাগরিক হিসেবে এই শহরের শুধু পাশাপাশি সমস্ত রাজ্যের বেকারদের সমস্যা, যুব সমাজের সমস্যা, যুবক যুবতীদের কর্মসংস্থা, ওটার উপরে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়ীদের জন্য সুনিশ্চিত ব্যবস্থাপনা, পাশাপাশি শহরের যে স্বচ্ছ অভিযানের মধ্যে যে অংশটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা
আসন্ন এই যে বর্ষাকাল, আমরা এখন থেকে চিন্তিত যে আমাদের ড্রেনিং সিস্টেম এমনিতে ঠিক আছে, প্রতি গলি মহল্লাতে আমাদের ড্রেনিং সিস্টেম আছে, তবে ড্রেনগুলো খুব ছোট হওয়ার কারণ আমাদের অতি ঘনবসতির কারণে ড্রেনিং সিস্টেমগুলো একটু ছোট হয়ে গেছে। এটা আমাদের নাগরিক সমস্যার মধ্যে এটা আমাদেরই এটা দায়িত্ব বর্তায়। সরকার চাইতে এটা আমাদেরই দায়িত্ব বেশি বর্তায়, এটা আমাদের দায়িত্ব যে ড্রেনিং সিস্টেমগুলো আরেকটু ভালো রাখা, ড্রেনিং সিস্টেমগুলোকে আমরা সদ্ব্যবহার করাও আমাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই ড্রেনিং সিস্টেমগুলো ভালো ঠিক না থাকার কারণে মশার উপদ্রব আজকাল খুব বেশি পরিমাণে বেড়ে গেছে শহরে। বিশেষ করে আমার অঞ্চলটা তো মশার উপদ্রব খুব কম। রামনগর অঞ্চলটা মশার রাজধানী বললেও চলে। রামনগর অঞ্চলটা প্রচণ্ড মশা। কি চাইবেন আপনি সরকারের কাছে? ওটাই আমার চাওয়ার, একটাই, নতুন সরকার আমার বেকার যুবতী ভাই বোনদের কর্ম ব্যবস্থার উপরে জোর দিক এবং ব্যবসায়িকদের উপরে, ব্যবসায়িক মহল যেন সুনিশ্চিতভাবে আরো সুন্দর ব্যবসা করতে পারেন এবং সবাই স্বচ্ছন্দ বোধ করেন। আমাদের 37 লক্ষ জনগণের ত্রিপুরা রাজ্যকে ইচ্ছা করলে আমরা সবাই মিলে এটা স্বর্গ বানিয়ে তুলতে পারি। সুব্রজ্যোতি বণিক। সুব্রজ্যোতি বণিক। বণিক, এটা কোন জায়গা? 7 রামনগর বিধানসভা, কৃষ্ণনগর, নতুন পল্লী। আচ্ছা, তো আমরা সবাই জানি যে বর্তমানে রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আবার হয়েছে। এই নতুন সরকারের কাছে তোমার কি প্রত্যাশা থাকবে? সবকিছু ঠিকই আছে, জাস্ট ইয়ুথ যারা আছে, ইয়ং জেনারেশনের জন্য যাতে কাজ, চাকরি এইগুলো যাতে মানে এক্সপেক্টেড সরকার থেকে। বাকি সব ঠিক আছে। আইন শৃঙ্খলা ঠিক আছে পুরো। আইন শৃঙ্খলা আর কোনো টাইট হওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, গ্রাম দিকে যেখানে সন্ত্রাস হয় এই সাইডে কিছুটা হ্যাঁ প্রশাসনিক কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন, দরকার। আর তুমি কি চাইবে? তোমার ব্যক্তিগত কিছু চাওয়ার বিষয় আছে রাজ্য সরকারের কাছে? না, আমার কিছু চাওয়ার হয়ে নিজেই চাইলে? হ্যাঁ, সবার হয়ে নিজেরটাই চাইলে? না, আমার কিছু চাওয়ার নেই, জাস্ট কাজ, চাকরি এগুলো যাতে মানে জব যাতে বাড়ে, জব যাতে দেয়, কারণ অনেক মানুষ বেকার আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আমার নাম কিশোর মোহন সাহা। আচ্ছা, এটা কোন এলাকা? এটা রামনগর এলাকা। 7 রামনগর বিধানসভা কেন্দ্র। 7 রামনগর বিধানসভা কেন্দ্র। এই বর্তমানে রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন রাজ্য সরকারের কাছে আমরা এই আবেদন, মানে গ্যাসের দামটা কমে দেন, বিদ্যুতের দামটা যাতে কমে, তাহলে আমরা সবসময় কৃতজ্ঞ থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম স্বপন সাহা। এটা কোন অঞ্চল, কোন বিধানসভা কেন্দ্র? এটা হইলো আপনার 7 রামনগরের। 7 রামনগর বিধানসভা কেন্দ্র। আপনাদের কি সমস্যা রয়েছে? আমাদের আপনাদের কোনো সমস্যা নেই, মার্কেটও খুব ভালো চলছে, ব্যবসাও মোটামুটি ভালো চলছে। একটাই সমস্যা আছে, একটু মশার সমস্যা। আগরতলা পৌর নিগমের দ্বারা বিনীতভাবে মানে অনুরোধ করছি যে এই মশাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। মশা নিধনের ব্যাপারে? মশা নিধনের ব্যাপারে। হ্যাঁ, এমনিতে আমাদের গভর্নমেন্টও খুব ভালো কাজ করতেছে, খুব ভালো চালাইতেছে, আমরা এতে খুব খুশি। নাম? কাজল দেব। এই জায়গাটা কোন বিধানসভা কেন্দ্র? এটা 7 নম্বর বিধানসভা কেন্দ্র। কোন জায়গা এটা? এটা হলো দুর্গাসমণি বাজার। আচ্ছা, আপনাদের এখানে কি সমস্যা আছে এবং বর্তমান নতুন রাজ্য সরকারের কাছে কি চাইবেন? রাজ্য সরকার এই নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, নতুন হয়েছে, এখন আমরা ভালো পরিবেশ চাই, এই তো। আচ্ছা, আর কি সমস্যা? এমনি সমস্যা না, এমনি ভালো আছে। আচ্ছা, আর কি মশা টশা কি বলছিলেন? মশা একটু উৎপাত আছে, একটু অনেক বছর 1-2 বছর ধরে আপনার ওষুধ দেওয়া না, মিউনিসিপালিটিতে ওষুধ দেয় না, এটা দিলে একটু কম লইলে। মুখ্যমন্ত্রীর কাছে কি বলবেন? এই বললাম যে একটু ওষুধ দিলে, মেয়র দিব মজুমদার করলে, তাই না একটু করবো, এই সমস্যা। নাহলে তো আমরা এমনি ড্রেন করতেছে, খুব ভালো কাজ করতেছে।
মুখ্যমন্ত্রী সমীপ এসু এই বিশেষ পর্বটিতে আজকে আমরা ছিলাম ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে সাধারণ জনগণের নতুন সরকারের প্রতি আশা প্রত্যাশা তুলে ধরলাম আপনাদের সামনে এবং এই পর্বটির শেষে ৭টি বিধানসভা কেন্দ্রের মানুষের যে প্রত্যাশা রয়েছে বর্তমানে নতুন সরকারের প্রতি সেই প্রত্যাশা আমরা তুলে ধরব মুখ্যমন্ত্রীর দরবারে। দেবব্রত চক্রবর্তী এবং সুপ্রীতি মুখার্জির স্পেশাল রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। দর্শকবন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের একটি ব্যতিক্রমী প্রতিবেদন নিউজ ভ্যানগার্ডের। ব্যতিক্রমী এর জন্যই কারণ ভোটের আগে এসব ধরনের প্রতিবেদন আপনারা আকসার দেখে থাকেন, কিন্তু ভোটের পর যখন নতুন মন্ত্রিসভা গঠন হয়ে যায় তখন এ ধরনের প্রতিবেদন অবশ্যই ব্যতিক্রমী। আমরা চেষ্টা করেছি মানুষের কথা, আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে এবং যারা সাধারণ জনগণ আছেন তাদের কথা মন্ত্রিসভার কাছে পৌঁছে দিতে এবং এই ৭টি বিধানসভা কেন্দ্রের এই ধরনের প্রতিবেদন আমরা যখন কমপ্লিট করব, আপনাদের এই প্রতিবেদনগুলো দেখাবো, তারপর আপনাদের প্রত্যাশাগুলো আর এই প্রতিবেদনগুলো আমরা মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে যাব। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে আমরা অনেকগুলো সমস্যা যেমন দেখেছি একদিকে, অন্যদিকে দেখেছি যে মানুষ ঘর পেয়েছেন, রেশনে ফ্রিতে চাল পাচ্ছেন কিংবা ভাতা পেয়েছেন, বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন বলে ওনারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং অন্যদিকে চাকরি চাই, কোথাও ব্রিজ চাই, কোথাও রাস্তাটা একটু বড় চাই, কোথাও পানি জলের সমস্যা আছে, কোথাও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা আছে, কর্মসংস্থান চাই, আইন শৃঙ্খলার একটু উন্নতি চাই, এরকম মানুষ অনেক কিছু প্রত্যাশা রেখেছেন নতুন সরকারের কাছে। তো চলুন এই মুহূর্তে আমাদের যে দুজন প্রতিনিধি, নিউজ ভ্যানগার্ডের যে দুজন প্রতিনিধি এই ৬ আগরতলা এবং ৭ রামনগর বিধানসভা ঘুরে দেখেছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলি। কারণ যে প্রতিবেদনটা আপনারা দেখলেন সেখানে গুটি কয়েক জনসাধারণের বক্তব্যই আমরা তুলে ধরতে পেরেছি নির্দিষ্ট সময়ের মধ্যে। এছাড়াও কিন্তু আমাদের প্রতিনিধিরা যারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন ৬ আগরতলা এবং ৭ রামনগরের অলি গলি এবং প্রচুর মানুষের সাথে কথা বলেছেন, অনেকেই ক্যামেরার সামনেও মুখ খোলেননি, অনেকেই ক্যামেরার সামনে অনেক কিছু বলেছেন। সবকিছু মিলিয়ে ওনারা কি দেখেছেন, কেমন দেখেছেন, সেই সব জিনিসগুলো আমরা চেষ্টা করব ওনাদের থেকে জানতে। সেখানে দুজন প্রতিনিধি আমাদের এবং রামনগর বিধানসভা ঘুরে দেখেছেন, সুপ্রীতি মুখার্জি এবং দেবব্রত চক্রবর্তী ছিলেন। তো এই মুহূর্তে আমরা সুপ্রীতি চক্রবর্তীকে টেলিফোনে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। হ্যালো হ্যালো সুপ্রীতি, শুনতে পাচ্ছ? সুপ্রীতি, যে প্রতিবেদনটা তোমরা তুলে ধরলে আমাদের দর্শক বন্ধুদের সামনে, সেখানে ৬ আগরতলা এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের যেমন মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে নতুন সরকারকে নিয়ে বা এই একই সরকারের বিগত ৫ বছরের কাজকর্ম নিয়ে, সে জায়গায় আবার কিছু প্রত্যাশাও রেখেছে তোমাদের সামনে। ৬ আগরতলার ব্রিজ নিয়ে একটা বিরাট বড় চাহিদা, সেটা যদি একটু বিস্তারিত বলো আমাদের, ব্রিজটা কি ব্যাপার? একদমই, দেখো, ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচন সম্পন্ন দীপেন্দা এবং ইতিমধ্যেই বিজেপি সরকার দ্বিতীয়বারের মতো রাজ্যে ক্ষমতা দখল করেছে এবং নতুন সরকারের কাছে জনগণের একটা প্রত্যাশা কিন্তু রয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মানুষের কাছে আমরা জানার চেষ্টা করেছি, এলাকার সমস্যা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং ঠিক একই রকম ভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার পরও কিন্তু নিউজ ভ্যানগার্ড রয়েছে নিজেদের দায়িত্বে একেবারে বদ্ধপরিকর। সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকে আমরা বেরিয়েছি মানুষের সমস্যা আবারও তুলে ধরতে এবং মুখ্যমন্ত্রীর দরবারে তা পেশ করতে। তবে প্রথমেই জানিয়ে রাখি, আজকে আমরা যে দুটি বিধানসভা কেন্দ্রে মানুষের মতামত গ্রহণ করেছি তার মধ্যে রয়েছে ৬ আগরতলা এবং ৭ রামনগর, এই দুটি বিধানসভা কেন্দ্র। এবং তুমি যে ব্রিজের কথা বলছিলে দীপেন্দা, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণের কাছে কথা বলে যেমনটা জানা যাচ্ছে যে মোল্লাপাড়া অর্থাৎ বিচারবনের ভেতরে যে মোল্লাপাড়া রয়েছে সেই এলাকার জনগণের একটি ব্রিজের দাবি রয়েছে এবং এই দাবি কিন্তু ১-২ দিনের নয়, দীর্ঘদিনের এই দাবিটা রয়েছে এবং তাদের ক্ষেত্রে বক্তব্য হচ্ছে একটাই যে মোল্লাপাড়া থেকে একটি ব্রিজ রামনগর ১২র দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে
রয়েছে সেই রাস্তাটির দিকে যদি করে দেওয়া যায় তাহলে জনগণের চলাফেরা অনেকটাই সুবিধা হবে। তার কারণ হচ্ছে সামনেই বর্ষার মৌসুম, ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে রাজ্যে। আর এই বর্ষার কারণে জল জমে যাওয়ার ফলে ওই পথ দিয়ে যাতায়াত করা এক প্রকার দুষ্কর হয়ে উঠছে। তাই অনতি বিলম্বে যদি সরকার ব্রিজ নির্মাণ করে দেন তাহলে 12 রামনগর অর্থাৎ রঞ্জিতনগর যাওয়া অনেকটাই সুবিধা হবে এবং সময়টা, সব থেকে বড় কথা, মানুষের যে সময়টা সেটাও অনেকটাই কিন্তু কমবে, অর্থাৎ সময় অপচয়টা রোধ হবে এই ব্রিজটা যদি নির্মাণ করা হয়। 2 বছর পূর্বে বাঁশের একটি সাঁকো ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই সাঁকো ভেঙে পড়ে, ফলে বর্তমানে যাতায়াতের ক্ষেত্রে আর কিছু নেই বললেই চলে, একটি খাল সৃষ্টি হয়েছে এবং সেই খালের উপর যদি একটা ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় তাহলে জনগণের যাতায়াতের সুবিধা হবে এবং এই দাবিটি রয়েছে 6 আগরতলার মোল্লাপাড়ার জনগণের। দীপেন্দা। ওকে, সুপ্রীতি, তোমরা যেই এলাকাগুলো ঘুরেছো 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভায়, আমরা জানি যে কয়েকটি বড় বাজার রয়েছে আগরতলা শহরে, সেখানে জিবি বাজার, লেকচুমনি বাজার, দুর্গাচুমনি বাজার ইত্যাদি। বাজারগুলোর হাল হকিকত কেমন দেখলে? একদমই। বাজারের কথা যদি বলতে চাও তবে একটা কথা বলতেই হয় যে 2018-তে যখন বিজেপি একটি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তখন রাজ্যের জনগণের উন্নয়নে একই সঙ্গে বাজার ব্যবসায়ীদের উন্নয়নের জন্য প্রভূত উন্নতি সাধন করেছে। তার মধ্যে বাজারের চেহারা যদি আজকেও তুমি যাও তাহলে বুঝতেই পারবে যে কতটা বদলে গেছে পূর্বের তুলনায়। তার কারণ হচ্ছে যে বাজারে শেড নির্মাণ করা হয়েছে, ব্যবসায়ীদের যাতে চলাফেরা, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য করতে যাতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য অনেকটা সমাধান করা হয়েছে। তবে আরো যদি কিছু কাজ করা হয় তাহলে ব্যবসায়ীদের আগামী দিনে আরো অনেকটাই সুবিধা হবে, এমনটাই প্রতিক্রিয়া পাচ্ছে। যেমনটা 6 আগরতলার কথাই যদি বলি, 6 আগরতলায় রয়েছে বেশ কিছু বাজার এবং 7 রামনগরে রয়েছে বর্ডার গোলচক্কর যে বাজারটি রয়েছে বা দুর্গাচুমনি বাজার রয়েছে। এই প্রতিটা বাজারের ক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি রয়েছে যে বাজার যাওয়ার যে রাস্তাটা, যদি আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, বর্ডার গোলচক্করের যে বাজারটি রয়েছে সেই বাজারে রাস্তার অবস্থা খুবই খারাপ, অর্থাৎ সেখানে যদি একটি পিচের রাস্তা করে দেওয়া হয় তাহলে আগামী দিনে রাস্তার মধ্যে জল জমবে না। রাস্তার মধ্যখানে রয়েছে অনেক বড় বড় গর্ত, যে গর্তে এখনই জল জমছে, অর্থাৎ এখনো পর্যন্ত বর্ষা কিন্তু আসেনি, কিন্তু তার আগে যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা, তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে বাজার ব্যবসা করতে পারবে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তাই অনতি বিলম্বে নতুন সরকার যদি রাস্তাঘাটের ক্ষেত্রে কিছুটা হলো নজর দেয় সেই দাবিটা রয়েছে। তবে প্রসঙ্গত আরো একটা উল্লেখ করা দরকার যে নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু আমরা দেখেছিলাম যে বর্তমান সরকার রাজ্যের একাধিক রাস্তাকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে, বিশেষ করে কোথাও মেরামতির প্রয়োজন সেই জায়গাতে মেরামতি করা হয়েছে, আবার কোথাও কার্পেটিং করা হয়েছে। তবে একাংশ রাস্তা কিন্তু এখনো অব্দি রয়ে গেছে যেগুলো উন্নয়ন এখনো পর্যন্ত হয়নি। তাই সেই সমস্ত রাস্তার যদি উন্নয়ন করা যায় তাহলে বাজার ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বাজারের একাংশ ব্যবসায়ীরা। তবে তার পাশাপাশি বাজার শেড তো রয়েছে, সুতরাং সার্বিকভাবে কিন্তু উন্নয়ন চোখে পড়ছে, যার জন্য মানুষও কিন্তু খুশি রয়েছে। সুপ্রীতি, যেহেতু রাস্তার কথা উঠছে, রাস্তার প্রয়োজন, এবং অনেক জায়গায় আমরা দেখেছি অনেকেই রাস্তা বলছেন রাস্তার প্রয়োজন আছে, আমাদের টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে রাস্তার কথা, অনেকেই রাস্তা বড় চাইছেন, সে জায়গায় গলিপথগুলো কেমন দেখলে? 6 আগরতলা এবং 7 রামনগরে মেইন যে রাস্তাগুলো সেগুলো আমরা দেখেছি কার্পেটিং করা, সেগুলো ভালো, কিন্তু গলিপথের কন্ডিশনগুলো কেমন ছিল? আরেকবার তোমার প্রশ্নটা করো। আমি বলতে চাইছিলাম যে 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে তোমরা যেসব জায়গায় ঘুরলে সেখানে প্রধান সড়কগুলো যদি আমরা ছেড়ে দিই, বিভিন্ন যে গলিপথগুলো আছে সেই গলিপথগুলোর অবস্থা কেমন? একদমই। গলির পথে যদি অবস্থা বলো তাহলে কিন্তু বলতে হয় যে অনেকটাই সরু রয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা মানুষের রয়েছে। তবে ছোটখাটো সমস্যায় যদি আমরা ধরি যে গলি পথের মধ্যে অটো বা টোটো কিন্তু পৌঁছাচ্ছে না, যার কারণে মানুষকে দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে। সুতরাং গলি পথগুলোকে যদি একটু চওড়া করা যায় এবং এই চওড়া করার জন্য এলাকাবাসীর যে দাবিতে রয়েছে যে ড্রেনগুলি রয়েছে সেই ড্রেনের উপর যদি স্ল্যাব ফেলে দেওয়া হয় তাহলে গলিপথের রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে উঠবে। তাহলে আগামী দিনে টোটো বলো বা অটো বলো, যে সমস্ত যানবাহনগুলি রয়েছে সেগুলো একেবারে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছাবে। এবং এই দাবিটা কিন্তু সাধারণ মানুষের রয়েছে একমাত্র বয়স্কদের ক্ষেত্রে। যারা বয়স্করা রয়েছেন, এলাকার বৃদ্ধরা রয়েছেন, তারা বাড়ি থেকে বেরোতে গেলে অনেকটা পায়ে হাঁটতে হচ্ছে, কোন একটি গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে তারপরে সেই জায়গা থেকে মিলছে যানবাহন।
কিন্তু তার আগে পর্যন্ত গলিপথটা এতটাই শুরু হয়ে গেছে যার জন্য সঠিকভাবে তারা যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বলেই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকাতে। তবে রাস্তাঘাটের অবস্থা কোথাও যদি খারাপ থাকে তো কোথাও কিন্তু আবার ভালো রয়েছে, অর্থাৎ একাংশ রাস্তাঘাট খারাপ হলেও রাস্তার অবস্থা ভালোই রয়েছে। তবে গলিপথগুলো যদি একটু স্ল্যাব নির্মাণ করে দেওয়া হয় ড্রেনের উপর তাহলে অনেকটাই সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে, এমনটাই দাবি উঠে আসছে 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভার একাংশ এলাকা থেকে। দীপেন্দা। সুপ্রীতি, শেষ প্রশ্ন তোমাকে। কর্মসংস্থানের দাবি রাখা হয়েছে, আমরা দেখেছি সাধারণ জনগণ অনেকেই চাকরির কথা বলছেন। তো অন ক্যামেরা অফ ক্যামেরা যখনই কর্মসংস্থানের কথা বলছেন, শুধু কি সরকারি চাকরির চাহিদাই রাখছেন নাকি মানুষ যে কোনো ধরনের কর্মসংস্থানের দাবিও রেখেছেন? একদমই। দেখো দীপেন্দা, বেকার সমস্যা কিন্তু রয়েছে সর্বত্রই, শুধুমাত্র ত্রিপুরা বা এই রাজ্যের বলা ভুল, গোটা দেশের কিন্তু এই বেকার সমস্যা একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই সময় দাঁড়িয়ে। তবে ত্রিপুরা রাজ্যের যদি আমি কথা বলি বা যদি আমি একটু নির্দিষ্টভাবে 6 আগরতলা এবং 7 রামনগরের কথা বলি তাহলে বেকার সমস্যাটা কিন্তু উঠে আসছে। হ্যাঁ, তুমি যেমনটা বললে অন ক্যামেরা বা অফ ক্যামেরা সর্বত্রই কিন্তু এই সমস্যা একটা নজরে পড়ছে এবং ইউথদের কাছে যখন আমরা জানার চেষ্টা করছি তখন কিন্তু তারা একটাই কথা বলছে যে যোগ্যতা অনুযায়ী বর্তমান সরকার যাতে কাজের ব্যবস্থা করে এবং এই কাজের ব্যবস্থা বলতে দেখো আরো একটা বিষয় যে সরকারের পক্ষে কিন্তু সরকারি চাকরি দেওয়া গোটা রাজ্যের বেকারদের সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এবং এটা সকলেই জানে, অবগত রয়েছে। কিন্তু তারপরও বেকার সমস্যা তো সমাধান করতেই হবে। তাহলে তার পেছনে অন্যতম দাবি রয়েছে যদি কলকারখানা নির্মাণ করা যায়, যদি বেসরকারি ভাবে কোন রকম কর্মসংস্থান তৈরি করা যায়, তাহলে রাজ্যের বেকার যারা রয়েছে, যারা যোগ্যতা অনুযায়ী রয়েছে বা যারা মোটামুটি ধরা যায় যে যারা গ্রাজুয়েশন করে বর্তমানে বসে রয়েছে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমাধান হবে। তাই বর্তমান সরকারের কাছে রাজ্যের যুব সম্প্রদায়ের একটাই দাবি রয়েছে যে বেকার সমস্যাটাকে দূর করা। শুধুমাত্র সরকারি চাকরি নয়, আমি আরো একবার বলে রাখি, বেসরকারি ভাবেও যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সৃষ্টি করা যায়, কলকারখানা নির্মাণ করা যায়, কাজের যদি কোনো পথ দেখানো যায় যুবদের, তাহলে কিন্তু অনেকটাই সুরাহা হবে, অনেকটাই তাদের সুবিধা হবে, এমনটাই কিন্তু দাবি রয়েছে রাজ্যের একাংশ বেকার যুবকদের। যেমনটা আমি তোমাকে জানিয়ে রাখি যে 6 আগরতলা এবং 7 রামনগর এই দুটি বিধানসভা কেন্দ্র ঘুরে সকাল থেকে রাত আমরা মানুষের কাছে কথা বলে জানতে যেমনটা পাচ্ছি যে প্রত্যাশা আমরা পাচ্ছি সরকারের কাছে কিন্তু এমনটাই দাবি বেকারদের। দীপেন্দা। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ মানুষের প্রত্যাশাগুলো দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য, যা আগামী দিনে মুখ্যমন্ত্রীর দরবারে আমরা নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছি এবং মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ তোমাকে সুপ্রীতি। দর্শক বন্ধু, আপনারা দেখছিলেন এবং শুনছিলেন এই মুহূর্তে সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি, যে দুজন প্রতিনিধি 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্র ঘুরে বেরিয়েছেন বিগত কয়েকদিন এবং সেখানকার হাল হকিকত, রাস্তা, ড্রেন, মানুষের জীবনের বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা, ভাতা পাচ্ছেন কিনা, রেশনে ফ্রি চাল পাচ্ছেন কিনা, কি কি প্রয়োজন, সবকিছু অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং যেভাবে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আপনাদের সামনে ব্যাখ্যা করলো এই মুহূর্তে টেলিফোনে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক মানুষের সাথে কথা বলে আমরা সামগ্রিক একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি কি আছে ওই জায়গায় এই মুহূর্তে হাল হকিকত। এবং এভাবেই শুধু 6 আগরতলা কিংবা 7 রামনগর নয়, আমরা কিন্তু একের পর এক রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের এভাবেই হাল হকিকত এই মুহূর্তে এবং রাজ্যের মানুষের, সাধারণ জনগণের কি প্রত্যাশা রয়েছে নতুন মন্ত্রিসভার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, সেই প্রতিবেদন তুলে ধরব আপনাদের সামনে এবং তারপর মুখ্যমন্ত্রীর দরবারে তা নিয়ে যাব। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আমাদের আরো একজন প্রতিনিধি যিনি সঙ্গে ছিলেন সুপ্রীতি মুখার্জির, দেবব্রত চক্রবর্তী, আমাদের নিউজ ভ্যানগার্ডের সিনিয়র এডিটর দেবব্রত চক্রবর্তী। চলুন এই মুহূর্তে দেবব্রত বাবু, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দীপেন, শুনতে পাচ্ছি। দেবব্রত বাবু, পানীয় জলের কি সমস্যা? আমরা অনেক যারা দর্শক বন্ধুরা এবং আমাদের এই প্রতিবেদনে দেখলাম অনেকে যারা মতামত দিয়েছেন, পানীয় জলের কি সমস্যা রয়েছে 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে? দেখো, আমি এবং সুপ্রীতি আমরা
একদিন সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মতামত গ্রহণ করেছি বিভিন্ন ব্যাপারে, তাদের কি কি সমস্যা রয়েছে, কি চায় তারা বর্তমান নতুন রাজ্য সরকারের কাছে। তুমি বললে পানীয় জলের কথা, আমরা জানি যে প্রধানমন্ত্রী জল যোজনার মাধ্যমে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে বিশেষ করে রাজধানী আগরতলার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সেভাবে জল সরবরাহ শুরু হয়নি, কিন্তু আমরা দেখেছি, আমরা যেমন ধরো আগরতলা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের আমরা রাজনগর দেখেছি, আমরা দক্ষিণ রামনগর একাংশে দেখেছি, সেখানে কিন্তু কোনো কোনো এলাকায় কোনো কোনো পাড়ায় জলের সমস্যা এখনো রয়েছে। তারা এখনো কিন্তু চাপাকল বা যাকে আমরা টিউবওয়েল বলি বা অনেক কিছুটা দূর থেকে সরকারি কল থেকে, ওয়াটার সাপ্লাই প্রদত্ত যে কল থাকে এর থেকে তারা জল সংগ্রহ করে আনছেন। এই ব্যাপারে কিন্তু মহিলারা অনেকেই ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার যে বিষয়টি তার দ্রুততার সঙ্গে যেন রাজ্য সরকার সম্পন্ন করে এই ধরনের আবেদন কিন্তু তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা তুলে ধরেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু রাজ্য সরকারের অত্যন্ত অনতিবিলম্বে পূরণ করা উচিত। আর আমরা যে সমস্যাগুলো মানুষের চাহিদা প্রত্যাশাগুলো দেখেছি বর্তমান রাজ্য সরকারের কাছে, তা কিন্তু খুব একটা সাংঘাতিক কিছু, আমাদের ছোট ছোট দাবি, এই দাবিগুলো পূরণ করা মোটেও কিন্তু অসম্ভব কিছু নয়। এক্ষেত্রে আমরা জানি, আমরা দেখেছি এবং আমরা সেটা নিউজেও মানুষকে, আমাদের দর্শক বন্ধুদের দেখিয়েছি, জানিয়েছি, রাজ্যবাসীকে জানিয়েছি যে কিছুদিন আগেই 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে জল শক্তি মন্ত্রণালয় থেকে, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রণালয় থেকে। রাজ্যের জল জীবন মিশনের আওতায় 2000 কোটি টাকা এবার ব্যয় করা হবে রাজ্যের প্রত্যেক প্রান্তে, গ্রাম, পাহাড়, শহর, সমতল সব জায়গায় প্রত্যেক নাগরিকের, প্রত্যেক পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। দেবব্রতবাবু, এছাড়া আপনি প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের আশপাশেও আপনারা গেছেন এবং সেখানে হয়তো আপনারা দেখেছেন, যেহেতু প্রধান হাসপাতালটি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে, জিবি হাসপাতাল, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানকার পরিষেবা নিয়ে যারা রোগীর আত্মীয় প্রয়োজনরা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনি কি বুঝলেন, কিসের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে? দেখো, বিগত বিজেপি এবং আইপিএফটি সরকার কিন্তু রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে কাজ করেছে। এখনো কিন্তু এবার নতুন সরকার, নতুন বিজেপি আইপিএফটি সরকার কিসের উপর ভিত্তি করে, কিসের উপর অধিক গুরুত্ব দিয়ে কাজ করবে তা এখনো তারা কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেনি। তো এই ক্ষেত্রে আশা করি তারা সেভাবে নিজেদের চিন্তা ভাবনা করে কাজটাই করবে। তো এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এর আগের 5 বছর তারা স্বাস্থ্য উন্নয়নের বিষয়ে তারা অধিক গুরুত্ব আরোপ করেছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে বলতে হয় আমরা কিন্তু জিবিপি হাসপাতালে আমরা গেছি, আমি এবং সুপ্রীতি গেছি, আমরা যারা রোগীর আত্মীয়রা আছেন, রোগীরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং রোগীর আত্মীয়দের একটাই বক্তব্য যে এই জিবিপি রেফারেল হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি, রোগীর সংখ্যা অনেক বেশি। এমনকি তুমি জানো, হয়তো অবশ্যই জানবে তুমি, যে এই জিবিপি হাসপাতালে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে পর্যন্ত রোগীরা আসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে, যে কারণে এখনো এত বড় হাসপাতাল, তথাপি এই হাসপাতালে কিন্তু একটা মাত্রাধিক চাপ রয়েছে। এছাড়া অবশ্যই যারা নার্স আছেন, নার্সের সংখ্যা কম আছে, ডাক্তারবাবুদের সংখ্যা কম আছে। তো সুতরাং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে প্রয়োজন, যা প্রয়োজন সেগুলো যদি মিটে যায়, পরিকাঠামো কিন্তু যথেষ্ট উন্নত। সাফ সাফাইয়ের কথা, যারা রোগীর আত্মীয় পরিজনরা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই সাফ সাফাইয়ের ব্যাপারে যথেষ্ট খুশি ব্যক্ত করেছেন, সন্তুষ্ট। আমাদের সঙ্গে এক রোগীর
আত্মীয় প্রসূতির বাবার কথা হয়েছে, উনি ধলাই থেকে এসছেন, উনি তো খুশি, বললেন যে আমার মেয়ের সন্তান হয়েছে, তোমার সন্তান হওয়ার ক্ষেত্রে তার খরচ হয়েছে 3-3.5 টাকা। হ্যাঁ, এই যে খরচটা উনি কিন্তু খুশি মনেই তিনি কিন্তু ব্যয় করেছেন। এবং উনি বলেছেন যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আগের তুলনায় জিবিপি হাসপাতাল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এতে কিন্তু ইনি একটা ইতিবাচক বার্তা দিয়েছেন দিবেন। দেবব্রতবাবু, আইন শৃঙ্খলা নিয়ে অনেকেই বলেছেন আইন শৃঙ্খলার কথা, সেখানে অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক আইন শৃঙ্খলা নিয়ে কেমন প্রত্যাশা রেখেছেন মানুষ, কি চাইছেন মানুষ? দেখো, আইন শৃঙ্খলা, এত বড় রাজ্য, এখন এই রাজ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে, বহিরাগতদের সমাগম ক্রমশ বাড়ছে। আইন শৃঙ্খলা, এই রাজ্যের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখা মোটেও কিন্তু সহজ কথা নয়। তথাপি প্রাথমিক অবস্থায় আমি যদি বলতে হয়, এক কথায় বলতে হবে যে সাধারণ মানুষের বক্তব্য যে যথেষ্ট ভালো। একটা কথা কি, এই নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তাদের মতে যে অন্যান্যবার যে পরিমাণ নির্বাচনোত্তর সন্ত্রাস হতো, এবছর কিন্তু এর অনেক কম হয়েছে, এবং যা হচ্ছে তাও মোটেও মেনে নেওয়া যায় না। তথাপি পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে যথেষ্ট সক্রিয়, এই পর্যন্ত ভূমিকা পালন করে আসছে। এই ব্যাপারে মানুষ চায় নির্বিঘ্নে নিশ্চিন্তে রাতে ঘুমাতে। তবে কেউ কেউ কিন্তু চোরের উপদ্রবের কথা বলেছেন। এটা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের গুরুত্ব সহকারে একটু ভাবনা চিন্তা করা উচিত। আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাপারে গুরুত্ব আরোপ করবেন। আমরা কিন্তু এও দেখেছি, যদিও আমরা যেই দুটো বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের অভাব, অভিযোগ, প্রত্যাশার কথা শুনেছি, তারা যদিও তা বলেননি, তথাপি আমরা বলছি রাজ্যের ইদানিং কিন্তু পুলিশ চোর চক্রকে পাকড়াও করার ক্ষেত্রে একটা যথেষ্ট সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা গত 2-3 দিনে আমরা দেখেছি একাধিক চোর চক্রের পান্ডারা ধরা পড়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধার করছে। তা যদি বজায় থাকে, রাজ্য পুলিশের প্রতি কিন্তু মানুষের একটা আস্থা ফিরে আসবে, এবং সেটা বজায় রাখবে বলে আমার আশা দিবেন। দেবব্রতবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। সামগ্রিকভাবে আপনারা দুজন, আপনি এবং সুপ্রীতি, দুজন ঘুরে বেড়ালেন 7 রামনগর এবং 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। যদি সামগ্রিকভাবে জিজ্ঞেস করি যে মানুষ কতটা সন্তুষ্ট বিগত 5 বছরের সরকারের কাজকর্ম নিয়ে, উন্নয়নমূলক যে যোজনাগুলো রয়েছে, যে সব কাজ, উন্নয়নমূলক কাজ মানুষের জন্য করেছেন বলে সরকার দাবি করে, সেই সব কাজগুলো নিয়ে, এবং আগামী 5 বছরের জন্য নতুন সরকার বেছেছেন রাজ্যের জনগণ, সেই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা কতটা, সেই সরকারকে নিয়ে মানুষ কতটা আশাবাদী? দেখো, এটা যদি সিবিএসসি ধাঁচে উত্তর দিতে হয় তাহলে একটু কঠিন। এটা একটু বড়, আমাকে টিবিএসসি ধাঁচে দিলে হবে। আচ্ছা, শুনো, ব্যাপারটা হচ্ছে আমরা ঘুরেছি, আমি 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মানুষের কথা বলেছি। আমরা যে বড় রাস্তাগুলো আছে, এই বড় রাস্তাগুলোর আশপাশের যারা বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এক কথায় বলেছেন যে আমরা ভালো আছি, আমাদের কিচ্ছু চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা। এবং একটা কথা বলেছেন যে মশার উপদ্রব যেন বন্ধ হয়। এটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মানতে হবে। সেটা পৌর নিগমের কাছে দাবি রেখেছেন ওনারা। হ্যাঁ, পৌর নিগমের কাছে দাবিও রেখেছেন। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয়, তোমার যদি বলতে হয়, তাহলে বলতে হবে কিন্তু যে অধিকাংশ মানুষ, বৃহদাংশের মানুষ কিন্তু অনেকটাই ভালো আছেন। কিছু অংশের মানুষের অভাব অনটন রয়েছে, তাদের যেমন শিক্ষা ক্ষেত্রে, অবশ্যই তাদের আর্থিক অবস্থা, আমরা এগুলো একটু শহরতলিতে, একটু দূরে গরিব অংশের মানুষের মধ্যে কিছু অভাব রয়েছে। আর তাদেরও যে চাহিদা, সেটা কিন্তু তেমন আকাশ ছোঁয়া কিছু না। একটা ঘর, বিপিএল কার্ড, হয়তো
হয়তো স্বাস্থ্য বীমা, একটা সরকারি গ্যাসের কানেকশন, ইচ্ছে করলেই কিন্তু এগুলো খুব সহজেই রাজ্য সরকার প্রদান করে দিতে পারে এবং এই প্রকল্পগুলি কিন্তু এখনো চালু রয়েছে। তা যদি দিয়ে দেওয়া হয় তাহলে মানুষের চাহিদা যেহেতু বেশি নয় এবং সেই চাহিদা পূরণ করা বর্তমান রাজ্য সরকারের কাছে মোটেও কোনো কষ্টসাধ্য বিষয় নয়। সুতরাং এক কথায় বলতে গেলে সামান্য কিছু অসুবিধার কথা বাদ দিয়ে যদি বলতে হয়, এই রাজ্যের মানুষ বা এই 6 আগরতলা এবং 7 রামনগর কেন্দ্রের মানুষ কিন্তু অনেকাংশেই ভালো আছে, এটা তাদেরই বক্তব্য দিবেন। অসংখ্য ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে আপনার এই বক্তব্যের জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন দেবব্রত চক্রবর্তীকে এবং সুপ্রীতি মুখার্জি, যে দুজন প্রতিনিধি নিউজ ভ্যানগার্ডের। ভোটের পর ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু অনেকদিন চলে যাওয়ার পর, মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পর, যখন মন্ত্রিসভা কাজ শুরু করে দিয়েছে, তখন আমরা বেরিয়েছি রাস্তায়। রাজ্যের জনগণ কেমন আছে, রাজ্যের গণদেবতারা কেমন আছে, তাদের কি প্রত্যাশা এই মুহূর্তে নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, সেই সব জানার জন্য দেবব্রত চক্রবর্তী এবং সুপ্রীতি মুখার্জি দুজন ঘুরে বেরিয়েছেন 6 আগরতলা এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্র, যা দেখলেন আপনারা কিছুক্ষণ আগে। এবার এক এক করে আমরা কিন্তু বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো ঘুরে দেখব এবং সেখানকার মানুষের কি চাহিদা, তাদের বেসিক কি নিডস রয়েছে সেগুলো জানব। আর সেই প্রতিবেদন প্রথমে আপনাদের দেখাবো এবং তারপর মুখ্যমন্ত্রীর দরবারে তা নিয়ে যাব। আর আমাদের এই অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী সমীপে শো। মুখ্যমন্ত্রী সমীপে শো আপনারা অবশ্যই দেখবেন প্রতিদিন দুপুর 12টায় এবং সন্ধ্যে 7টায়, শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আগামীকাল আপনারা দেখবেন 5 খয়েরপুর এবং 9 বনমালীপুর কেন্দ্রের সাধারণ মানুষের, জনগণের কি প্রত্যাশা নতুন মন্ত্রিসভার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। অনুষ্ঠান মুখ্যমন্ত্রী সমীপে শো দেখতে থাকুন প্রতিদিন দুপুর 12টায় এবং সন্ধ্যে 7টায়, শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।